জাওয়াত উগ্রীব স্বরে শুধালো, কি উপায়? পাভেল মুচকি হেসে বলল, খুব ইজি, একটা আইসক্রিম কেন, ওকে স্বাদ ও খেলেই ওর লালা লেগে যাবে, এরপর ওই ড্রেনের পানিতে আইসক্রিম গলিয়ে খা। পাভেলের দিকে তাকিয়ে কঠিন চোখে তাকালো জাওয়াত, দাঁতে দাঁত খিচে বলল, এই শীতকালে তো গাধার আইসক্রিম খায় না, আর আমি খাবো আইসক্রিম? মাথা খারাপ তোর? পড়া বাবার কথা মতো ওই তুই তোর হবু বউ যাকে তুই বিয়ে করতে চাই তার লালা খুঁজছিস? অন্তত তোর মতো মানুষের মুখে গাধা শব্দ মানায় না। জাওয়াত কিলমির করে তাকালো। পাভেল সাথে সাথেই জ্যোতির উদ্দেশ্যে বলল, জ্যোতি, কিছু খাবি? মামির সাথে শাড়ি দেখতে দেখতে আমরা 2 কেজি ওজন কমে গেছে। মহিলা মানুষ, এত দোকান ঘুরে জানলে কোনোদিনই আসতাম না। মামির পাভেলের কথা পছন্দ হলো না, ফলে ভেঙচি কেটে বললেন, তোমাকে আসতে কে বলেছে বাপু? আপনার মতো সুন্দরী রমণীকে জওয়ানের উপর ছেড়ে দিতে ভয় হচ্ছিল মামি। মামির দুর্বলতা হলো প্রশংসা, সেটা যেই করুক না কেন তিনি গলে যান। তাই পাভেলের ঠাট্টায় রাগ হলেও সেটা গলে পানি হয়ে গেল। লজ্জা লজ্জা স্বরে বললেন, হয়েছে হয়েছে, চল খাওয়া দাওয়া করা যাক। দীপশিখারও ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। পাভেল চাইলো জাওয়াতের দিকে, ইশারা করে বুঝালো, সুযোগ দিচ্ছি, লুফে নে। দোতলা ফুডকোর্টের একেবারে শেষ টেবিলে বসলো তারা। পাভেল দুটো চেয়ারে শপিং এর জিনিসগুলো রাখলো, একে একে যে যার পছন্দের খাবার অর্ডার করলো। জাওয়াত শুধু আইসক্রিম কিনে আনলো। তার হাতে আইসক্রিম দেখে জ্যোতি বিস্মিত স্বরে প্রশ্ন ছুড়ল, ভাইয়া তুই এই ঠান্ডায় আইসক্রিম খাবি? কিছুদিন আগে তো হাসপাতালে ভর্তি ছিলি, এবার কি বিয়ের আগে নিউমোনিয়া বাঁধাবি? জাওয়াত অগ্নি দৃষ্টি ছুড়ল পাভেলের দিকে। পাভেল সাথে সাথেই জ্যোতির উদ্দেশ্যে বলল, আরে কিছু হবে না, ঠান্ডায় ঠান্ডাক্ষয়, হ্যাঁ বিষে বিষে বিষক্ষয়, শুনিসনি? শুনেছি। এমনই কিছু একটা, তুই খা না, নয়তো আমাকে দে। পাভেল ভাই, খাওয়া বাদে কিছু মাথায় থাকে আপনার? এত কে খায়? আমাকে খাওয়ার খোটা দিবি না জ্যোতি, আমি কখনোই বলেছি তুই রাস্তার মোড়ের চাঁদাবাজের মতো সুযোগ পেলে টাকা চাস? বলি না তো, আমার খাওয়ার নজর দিবি না। জ্যোতি নাক মুখ কুচকে বলল, 100 বার দিব, 1000 বার দিব, খাদক একটা। জাওয়াত ওদের উপেক্ষা করলো, যা পারে করো, হে দিয়ে মরুক, তার যায় আসে না। সে চিংকির দিকে আইসক্রিমটা এগিয়ে বলল, খাবে? চিংকি বেশ অবাক হলো। তার বিস্ময় তার চোখে মুখে স্পষ্ট প্রকাশ পেল। সে জানে জাওয়াত সুচিবাই ধরনের মানুষ। সে কারোর খাবার খায় না, এক স্টো কখনো ব্যবহার করেনি তারা। এমনকি পানির বোতলের মুখেও যদি মুখ দিয়ে খাওয়া হয়, জাওয়াত সেটাও উপেক্ষা করে। ফলে বিস্মিত স্বরে শুধালো, এটা তো আপনার জন্য কিনে এনেছেন। তুমি টেস্ট করবে একটু? চিংকি ঈষৎ দ্বিধান্বিত স্বরে বলল, সমস্যা নেই, আপনি খান। খাও না তুমি একটু। হ্যাঁ হ্যাঁ, ওরা বললে এটা অনেক টেস্টে। আইসক্রিমে আবার কি টেস্ট? সব তো একই রকম। এটা বিদেশি আইসক্রিম, 350 টাকা একটা স্কুপ। খাও প্লিজ। জাওয়াত যেন এক প্রকার জোর করলো চিংকিকে। চিংকির সংশয় বাড়লো। জাওয়াতের আচরণ অস্বাভাবিক ঠেকলো যেন। জাওয়াতদের মুখ বিহরে অনিশ্চিত অস্থিরতা। চিংকির মনে হলো সে যেন জোরপূর্বক কাজটা করছে। ফলে নিচু স্বরে বলল, মামিকে দেখানোর জন্য আপনার অভিনয় করতে হবে না, এমনিতেও আমার আইসক্রিম খাওয়া বারণ, ডায়েট করছি তো। জাওয়াত হতাশ হলো। ফলে 350 টাকা জলে। পাভেলের মাথা থেকেই এমন উদ্ভট বুদ্ধি বের হতে পারেই। সেই এমন আজব কিছু চিন্তা করতে পারে, ভুল তার ছিল। পাভেলের বুদ্ধি গ্রাহ্য করার পূর্বে তার ভাবা উচিত ছিল। পাভেল জাওয়াতের দৃষ্টি দেখে মিনমিন করে বলল, একটু খাও, এত সুন্দর করে সাজছে। আমি জানি পাভেল ভাই, জাওয়াত সাহেব একটু হাইজিন মেনটেন করেন। আমি ওনাকে এভাবেই পছন্দ করেছি, আমার জন্য ওনাকে বদলাতে হবে না। আরে স্বামী স্ত্রীর মধ্যে খাবার শেয়ারের ভালোবাসা বাড়ে, এক কামড়ে কি ওর ডায়রিয়া হবে নাকি? ইস, আমার প্রেমিকা এমন না, আমাকে এভাবে আদর করে খাবার আর সাধে না। সেও জ্যোতি ফাজিলের মতো শুধু আমার খাবারে নজর দেয়, চাই আমার পেট খারাপ হয়ে টয়লেটে আত্মহত্যা করে দেই। বলেই জ্যোতির দিকে তাকালো পাভেল। জ্যোতি সাথে সাথেই উপহাস করে বলল, এত নজরও আপনার কিচ্ছু হবে না পাভেল ভাই, আপনি হল গুন্ডার, মোটা চামড়ার ওই নজর ঢুকতে পারবে না। বেচারি আপনার প্রেমিকা।
তোর মতো চাঁদাবাজ হওয়ার থেকে গন্ডার হওয়াই ভালো। তোর বরের কষ্ট আমার রাতে কান্না পায়। যাগ্গে দীপশিখা, আমার বন্ধুতে ফিরিয়ে দিও না। পাবেলের কথায় মুখ চেপে হাসলো চিঙ্কি, সাথে খানিকটা লজ্জাও পেল। জাওয়াত ভাবলো চিঙ্কি সরাসরি আইসক্রিম খাবে, ফলে লালা পাওয়ার মিশন সম্পূর্ণ হবে, কিন্তু এমন কিছুই হলো না। চিঙ্কি একটা চামচ দিয়ে হালকা একটু খেলো, তারপর বলল, নিন, আপনার অনুরোধ রেখেছি, এবার আপনি নিশ্চিন্তে খান। এমন কাজের সাথে জাওয়াত এবং পাবেলের প্রথম পরিকল্পনা একেবারেই বেস্তে গেল। খাওয়া দাওয়া শেষে কটমটিয়ে পাবেলকে বলল, বিল দে। আমি কেন? তোর বউয়ের শপিং তুই দে। আইসক্রিমে লালা লাগিয়ে পানের সাথে খাওয়ার বুদ্ধিটা কার? পাবেল কাচুমাচু স্বরে বলল, দোস্ত, মাসের শেষ পকেটে টানাটানি। জার্নি টানাটানের আগে বিল দে। পাবেল জানে জাওয়াত এখনই ওকে উঠিয়ে আছাড় দেবে, ফলে তাকে চেতিয়ে লাভ নেই। হাত কামড়ে দোকানদারকে বলল, কত হয়েছে ভাই? কার্ড চলবে? পাবেল অসহায় চোখে তাকালো। তার পকেটে টাকা নেই, নিজেই 700 টাকার খাবার খেয়েছে। জাওয়াতকে বলল, দোস্ত, আজকে দিয়ে দে, আমি বিকাশ করে দিব। আমিও জ্যোতির বিয়ে অন্য জায়গায় দিয়ে দেব। পাবেল পাথর চোখে তাকালো। জাওয়াত তার তরুপের এক্কা বানিয়েছে জ্যোতিকে। লোক ঠিকই বলে, বউয়ের ভাই মানে কুমির। পাবেল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো কিভাবে টাকা দেওয়া যায়। সাথে সাথে মাথায় বুদ্ধি এলো। আগ্রহী স্বরে বলল, দাঁড়া। বলেই ছুটল টেবিলের দিকে। চিঙ্কির প্লেট থেকে চামচটা নিয়েই পকেটে পুরে ফেললো। তারপর এসে বলল, তোর সমস্যা মিটিয়ে দিচ্ছি, বিল দে। জাওয়াত খেকিয়ে বলল, কি এমন খোরাপতি কাজ করেছ শুনি? সাথে সাথেই চামচ বের করলো পাবেল। গর্বিত স্বরে বলল, দেখ। বিল দিতে বলেছে বলে চামচ চুরি করেছিস? ধ্যাত, আরে এটা চিঙ্কির চামচ। এই চামচে ওর লালা আছে, তো এই চামচে তুই পানি খেলে একের ভিতর 3 কাজ হবে। পাবেলের বুদ্ধি মন্দ নয়। জাওয়াত অভিভূত হলো। না, বন্ধু তার অকর্মণ্য নয়। পাবেল অসহায় স্বরে বলল, এবার বিলটা দিয়ে দে। জাওয়াত দীর্ঘশ্বাস ফেলে বিল দিল। জ্যোতিরা অপেক্ষা করছিল একটা ঘড়ির দোকানের সামনে। একটি ঘড়ি দীপশিখার খুব ভালো লেগেছে। দামটা অনেক বেশি। তার কাছে বর্তমানে এত টাকা নেই, কিন্তু এই ঘড়িটা জাওয়াতের হাতে দেখেছিল সে। ঘড়িটা নষ্ট হয়ে গেছে। একদিন দীপশিখার সাথে দেখা করতে আসার সময় তার মোটর সাইকেলের হালকা দুর্ঘটনা হয়েছিল। ওভারটেক করতে যেয়ে একটি সিএনজিতে ধাক্কা লেগে গিয়েছিল। তখন ঘড়িটা ভেঙে গেছে। জাওয়াত বিদ্রুপ করে বলেছিল, শোনো মেয়ে, তোমার সাথে একটু সময় পাওয়ার জন্য আমার প্রিয় ঘড়ি চলাচলে দিয়েছে, এবার অন্তত সময় দাও। জ্যোতি দুষ্টু স্বরে শুধালো, এখনই বরের জন্য পছন্দ করছো? 10টা নয়, 5টা নয়, একটাই তো বর। এত দাম দিয়ে মাথায় চড়িও না। ভাইকে এভাবে বলছো? ভাই বলেই বলছি। পুরুষ মানুষকে তল্লাই করলে মাথায় উঠে ডুগডুগি বাজায়। তোমার ভাই হয়তো তেমন পুরুষ নয়। বাহ বাহ, এখনই পক্ষ নিচ্ছ? নিলাম। যাকে ভালো লাগে তার পক্ষ নিতে কিসের কার্পণ্য? এরই মধ্যে জাওয়াতরা চড়ে এলো। জ্যোতি মেনমেন করে বলল, ভালো লাগাটা প্রকাশ করে ফেলো ভাবি। অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ হয়ে যাক। চিঙ্কি হাসলো শুধু, উত্তর দিল না। মন্দ বলেনি জ্যোতি। কিশোরে চিঙ্কির প্রেমপত্রকে অগ্রাহ্য করলেও হবু বইয়ের প্রেমপত্র তো অগ্রাহ্য করবে না। জাওয়াত মৃদু স্বরে বলল, চলো। চলুন। নীল আকাশের রং শুষে নিয়েছে রাত্রি। জলজল করছে বাড়ির আলোগুলো। দূরের চায়ের স্টল থেকে গান ভেসে আসছে, তুই আমার হিরো, তুই আমার হিরো। জাওয়াদের বাইক থামলো ঠিক দীপশিখার বাড়ির সামনে। দীপশিখা বাইক থেকে নেমে দাঁড়ালো। জাওয়াত হেলমেট খুললে মৃদু স্বরে বলল, শাড়ি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছে তো। আসলে মামি অনেক চুজি টাইপের, একটু বিরক্তিকর, কিন্তু উনি ছোটবেলা থেকে আমাদের 2 ভাই বোনকে খুব যত্ন করেছেন, তাই ওনাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আই হোপ তুমি মাইন্ড করোনি। জাওয়াত সাহেব, আপনার কি হয়েছে বলুন তো? জাওয়াত কিঞ্চিত ভ্যাবাচাকা খেলো। বিহব্বল স্বরে শুধালো, কি হবে? আপনি আমার জন্য এত চিন্তিত, আমার তো ভয় হচ্ছে। আপনি আমার প্রেমে পড়লেন কেন নাকি আবার? জাওয়াত মৃদু হেসে বলল, তোমার কি ধারণা? কেস জন্ডিস। বলেই হাসতে হাসতে ভেতরে চলে গেল চিঙ্কি। জাওয়াত তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ থেকে তার পড়া বাবার পানি সেবন শুরু, হয়তো পরিত্রাণ খুব সন্নিকটে। পড়া বাবার সামনে বসে আছে জাওয়াত।
তার চোখে মুখে অসীম বিরক্তি। টানা 10 দিন সে নাক চেপে চোখ বুজে পড়া পাওয়ার পানি খেয়েছে। কাজ হচ্ছে কিনা পরীক্ষার জন্য গতকাল চিঙ্কির সাথে দেখা করেনি সে। আজ সকালেই আবার বিয়ের স্বপ্ন দেখেছে। শুধু স্বপ্নে তার জীবন সীমাবদ্ধ নয়। সকাল 7টায় ইনচার্জের ফোন। জাওয়াত, তোমাকে আপকামিং প্রজেক্ট থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই ও। প্রজেক্টটা জাওয়াদের অনেক কষ্টের ছিল, সব কাজ শেষ করেছে, অথচ তাকে বরখাস্ত হবে। পাবেল তার পাশে বসা মিনমিন করে বলল, বলেছিলাম ভণ্ড ডোমের পানি খেয়ে বমি করেও লাভ হলো কি? পরা বাবার মুখ শান্ত, তাকে মোটেই উদ্বিগ্ন লাগলো না। স্বাভাবিক মুখমণ্ডল, সে ধীর স্বরে বলল, তুমি কিভাবে পানি সেবন করছো? যেভাবে আপনি বলেছেন। পানিতে চিংড়ির লালা মিশিয়েছো, তাও কাজ হচ্ছে না? একটু চিটিং করেছে। লালা কি করে মিশাবো? ওর খাওয়া চামচ দিয়ে কাজ চালিয়েছে। এজন্যই কাজ হয় না, কাজ হয়নি বৎস। তোমারে তো শর্টকাট কেন করো? উফ। পরা বাবার মুখে বিরক্তি ফুটে উঠল। জাওয়াত পাবেলের দিকে তাকালো। পাবেল অপ্রস্তুত স্বরে বলল, আমি কি লালা বানাই নাকি? যা মাথায় আসছে সেটাই বলেছি। জাওয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন উপায়? আমার জীবনে তো খরা চলছে। একটাই উপায়। কি? একটু অশ্লীল উপায়টা। কি? সরাসরি তোমাকে চিংড়ির লালা সেবন করতে হবে। পাগল আপনি? আমি এখন চিঙ্কিকে বলবো নাকি আমার মুখে থুতি মারো? এখন স্বপ্ন থেকে পরিত্রাণের উপায় নেই, কি করব? জাওয়াদের মাথা ফেটে যাচ্ছে, পেট মোচড়াচ্ছে। কোন আক্কেলে এই বাবার কাছে এসেছিল সে? ইচ্ছে করছে পরা বাবার গায়ে বমি করে দিতে। উচবুকের মতো মামির পরামর্শ নেওয়াই উচিত হয়নি। রাগী স্বরে বলল, আমার 500 টাকা ফেরত দিন। ওটা তো অফেরত যোগ্য। মানে কি? মানে আমি তোমাকে উপায় বলছি, সেটার দাম ওই টাকা। জাওয়াদ এবার রেগে পরা বাবার কলার চেপে ধরলো। রাগী স্বরে বলল, ফাজলামি করিস? জাওয়াত, উত্তেজিত হচ্ছে তুমি জাওয়াত। আমার উপর কিন্তু তোমার বন্ধু কাজ দিয়েছে। বিশ্বাস না হলে চিক্কিকে বিয়ে করেই দেখতে পারো। অবশ্য এছাড়া আর কোনো উপায় নেই। তুমি চাইলে ওকে সব খুলে বলতে পারো। সাহস থাকলে বলে দাও, ভেঙে দাও বিয়ে। নাকি তুমি নিজেই এই স্বপ্ন থেকে পরিত্রাণ চাইছো না? পরা বাবা ঠোঁটের হাসি খসলো না। জাওয়াত তার কলার ছেড়ে দিল। সত্যিই তো, সে কেন চিঙ্কির সাথে বিয়ে ভাঙতে চাইছে না? পরা বাবা হাসি বিস্তৃত করে বলল, তোমার সাহস নেই বিয়ে ভাঙার। তুমি আসলেও চাইতেছই না চিঙ্কি থেকে পরিত্রাণ পেতে। তুমি মেয়েটির প্রেমে পড়েছো। জাওয়াদের কপালে শিরা ধপধপ করছে। ইচ্ছে করছে পরা বাবার মুখ ভেঙে দিতে, কিন্তু পারছে না। লোকটির চোখের দিকে তাকালে কেমন কেমন যেন লাগছে। এমন অদ্ভুত দৃষ্টি। জাওয়াত রাগী স্বরে বলল, আপনাকে আমি ভুল প্রমাণ করে দিব। জাস্ট ওয়েট। পরা বাবা বিকৃতি চিত্তে হাসছেন। তার হাসি ঝংকাল তুলছে শান্ত ঘরে। মৃদু স্বরে বলল, আই অ্যাম ওয়েটিং। জাওয়াত পাবেলের সাথে বেরিয়ে গেল। জাওয়াত চোখ মুখ কঠিন হয়ে আছে। পাবেল রয়ে শয়ে বলল, কি করবি এখন? বিয়ে ভাঙবো, সেই সাথে স্বপ্ন থেকে পরিত্রাণ পাবো। স্বপ্নের থেকে পরিত্রাণ পেতে হলে হয় তোকে চিঙ্কির লালা খেতে হবে, নয়তো ওকে বিয়ে করতে হবে। পরা বাবা, একই কথা। তুই ওর লালাও খাবি না, আবার ওকে বিয়েও করবি না, তাহলে স্বপ্নের পরিত্রাণ কিভাবে পাবি শুনি? জাওয়াত চুপ করে আছে। তার চোয়াল শক্ত। পাবেলের জিজ্ঞাসাবাদে বিরক্ত লেখা উন্মোচিত হলো কপালে। সমান্তরাল রেখাগুলো কুঞ্চিত হলো। কঠিন ধীর স্বরে বলল, এমন কিছু করবো যেন চিঙ্কি নিজ থেকে আমার সাথে বিয়ে ভাঙে। পাবেলের কপালে ভাঁজ পড়ল। বিরস গলায় বলল, দোস্ত, একটা কথা বলবি? কি? তুই সত্যি চিঙ্কির প্রেমে পড়িসনি? জাওয়াত ক্ষিপ্ত চোখে তাকালো। তার দৃষ্টির প্রখরতা অনুভব করলেও পাবেল মিয়ে গেল না। সে আবার শুধালো, সত্যি? মাথায় কি স্ট্যাম্প করে রাখবো? না, আসলে তুই যেভাবে ওর দিকে ঠিক দৃষ্টিতে তাকাস, সেই দৃষ্টিতে আমি জ্যোতির দিকে তাকিয়ে থাকি। হ্যাংলা নির্লজ্জ পরহীন নজর। জাওয়াত চুপ করে রইল। পাবেলের এমন উক্তিতে তার মুখখানে ক্ষীণ পরিবর্তন এলো যেন। মনে হলো দ্বিধাগ্রস্ত জাওয়াত আরো বেশি দ্বিধায় জড়িয়ে পড়েছে। হয়তো এই উক্তিটা তার চিন্তা চেতনাকে কিঞ্চিত নাড়িয়ে দিয়েছে। জাওয়াতের স্বভাব ভালো করেই জানে পাবেল। এই স্বপ্ন রহস্যের সমাধান তার কাছে নেই। তবে সে নিজ থেকে একটা যুক্তি দাঁড় করেছে, কিন্তু সেই যুক্তিটা অবশ্য জাওয়াতকে বলা হয়নি।
জাওয়াত বিশ্বাস করতে চাইবে না, তাই এড়িয়ে যাওয়াই উচিত। সে অপেক্ষা করলো জাওয়াদের উত্তরের, কিন্তু উত্তর পেল না। হতাশ হলো সে, পকেটে হাত ঢুকিয়ে খুব আস্তে বলল, মন ভাঙার থেকে বিশ্বাস ভাঙার আঘাতটা প্রখর হয়। জাওয়াদ ম্লান স্বরে উত্তর দিল, এর জন্য বিয়েটা ভাঙতে চাই। চিঙ্কি একটা ভালো ছেলে ডিজার্ভ করে, যে ওকে ভালোবাসবে। আমি ওকে ভালোবাসি না। শেষ কথাটা যেন জোর দিয়ে বলল। পাবেল মুচকি হেসে বলল, দেখিস পরে যেন আবার আফসোস না হয়। জাওয়াত অপেক্ষা করলো তার কথা। সে কেন আফসোস করবে? জাওয়াত কখনোই বিয়ে করার উদ্দেশ্যে চিঙ্কির সাথে সখ্যতা গড়ে তোলেনি। তার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। চিঙ্কির প্রতি তার অনুভূতিটা সহমর্মিতা এবং মায়ার। মায়া কারণ মেয়েটি এক দলা পাকানো মায়া মেঘ। তার শক্ত আবরণের দীপশিখার ভেতরে তুলে চিঙ্কিটুকুকে এক অলীক ইন্দ্রজাল আছে। সেই ইন্দ্রজালকে এড়িয়ে চলা অসম্ভব। কোনো মানুষ এই তুলে চিঙ্কির ইন্দ্রজাল কাটতে পারবে না। অপরদিকে সহমর্মিতার সৃষ্টি হয়েছে চিঙ্কির প্রতি দুর্ব্যবহার থেকে। যে জাওয়াত কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি, সে প্রথমবার অন্যের রাগের শিকার করেছিল 15 বর্ষীয় কিশোরীকে। সেই থেকে বিশ্রী এক আত্মগ্লানি হয়েছে তার। সেই আত্মগ্লানি থেকে ক্ষমা পাবার বুভুক্ষা। জাওয়াত চিঙ্কির সাথে কেবল সখ্যতা রাখতে চায়। চিঙ্কিকে সে ভালোবাসে না। ভালোবাসায় সে প্রমত্তা থাকতে হয়। যে মাতাল উন্মাদনা শিরায় শিরায় থাকা উচিত, তেমন কিছুই চিঙ্কির জন্য জাওয়াত অনুভব করে না। তাহলে সেটাকে ভালোবাসা বলা চলে না। সেদিন রান্নাঘরে যা হয়েছিল তাকে ক্ষণ সময়ের জন্য হরমোনের গন্ডগোল বলে আখ্যা করেছে জাওয়াত। চিঙ্কির প্রতি সে হয়তো আকর্ষিত হয়েছিল, কিন্তু সেই আকর্ষণকে ভালোবাসার নাম দেওয়ার মতো মুখও নয় জাওয়াত। কিন্তু বিয়েতে হ্যাঁ বলার পর থেকে জাওয়াদের মনে এক তীব্র ভয় কাজ করছে। সে চিঙ্কির সাথে তার এই সখ্যতাকে নষ্ট করতে চায় না। সে চিঙ্কিকে আঘাত করতে ভয় পাচ্ছে। তার ধারণা চিঙ্কি হয়তো আবারও দুর্বল হচ্ছে। তাই তাকে প্রশ্রয় দিয়ে অকণ্ঠ প্রেমে ডুবিয়ে ফেলা ঘোরতর অন্যায় হবে। তাই বিয়ে ভাঙা অত্যাবশ্যক। যে করেই হোক বিয়েটা ভাঙতেই হবে। জাওয়াদের একবার মনে হলো সবটা খুলে বলবে সে চিঙ্কিকে, ক্ষমা চেয়ে নিবে। তার প্রিয়তমার মুখখানা কল্পনা করতেই শিউরে ওঠে সে। চিঙ্কিকে আঘাত করার সাহস নেই তার, তাই তাকে আঘাত না দিয়ে তার জীবন থেকে সরে যেতে চায় জাওয়াত। সূর্য ডুবে গেছে, কিন্তু রেশ কাটেনি তার। লাল আলোখানা এখনো শুষে নেয়নি তমসা। খোলা জানালার ধারে খোলা চুলে বসে আছে চিঙ্কি। তার চোখ বেঝা, মনখানা আর্দ্র হয়ে আছে। বাদামি দামি কাগজে মনের সকল ভাব উগরে দিয়ে তুলোর মতো হালকা লাগছে ভেতরটা। দীপশিখার প্রেম রোগ মারাত্মক আকার ধারণ করেছে, তাতে কোনো সন্দেহ নেই তার। তার হুটহাট ভীষণ কান্না পায়। মনে হয় পৃথিবীর সকল দুঃখ তাকে আষ্টে পিষ্টে ধরেছে। আবার মাঝে মাঝে আনন্দের লহর তার হৃদয়কে পরিপূর্ণ করে তোলে। এমন তো দীপশিখা ছিল না। তার এই অনিয়ন্ত্রিত মনোভাব তো কোনো কালেই ছিল না। সে ছিল সুসজ্জিত জীবনের অধিকারিণী। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল খুবই সুন্দর করে সাজানো। তার এই সুসজ্জিত জীবনে কোনো বিষণ্ণতার স্থান ছিল না। নিজেকে নিজের সাজানো জগতে আকণ্ঠ ডুবিয়ে দিব্যে চলছিল তার জীবন। অথচ এখন সব এলোমেলো, বিশৃঙ্খল। কতগুলো দিন গেল সে একটা সিনেমা দেখেনি। তার এখন সিনেমার স্ক্রিন প্লেতে মন বসে না। একঘেয়েমি লাগে ভিডিও বানাতে, রিভিউ পোস্ট করতে। তার সে ভারী চোখের মনিতে নিজের প্রতিচ্ছবি দেখতে ভালো লাগে। তার সাথে কথা বলতে ইচ্ছে করে। মনে হয় কথাগুলো পেটের ভেতরে দলা মচা করছে। মানুষটি যখন ভারী গলায় বলে, কি করছো? দীপশিখা বেশ সামাল হয়ে যায়। সব কথা হারিয়ে যায়। তখন দীপশিখা হয়ে যায় পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা। নির্বুদ্ধিরতায় লজ্জা পায় দীপশিখা, তবুও সে বারংবার একই কাজ করে। দীপশিখা সবার সামনে এমন নয়, শুধু একটি মানুষের জন্য সে এমন। জাওয়াত নামক মানুষটিকে একটু নয়, এক আকাশ সমান ভালোবেসে ফেলেছে সে। তাই তো হৃদস্পন্দের বেসামাল নগরিক এক অবিচ্ছেদ্য অংশ হয়েছে এই জাওয়াত হামিদ। পাতাটা একটা কারুকাজ খচিত খামে ভরল সে। সেদিনের ঘড়িটার সাথে এই খামটা দেবে সে জাওয়াতকে। সামনে 14 ফেব্রুয়ারি। পলাশের মৃদু গন্ধে মোরা ফাগুন হাওয়ায় একখানা প্রেমপত্র নিশ্চয়ই বেমানান নয়। বিয়ে ভাঙার জন্য জাওয়াত কর্মসূচি বানালো।
এই কদিনে চিঙ্কি বিষয়ে সে একটি তালিকা বানিয়েছে। তার শিরোনাম চিঙ্কির স্বভাব এবং বৈশিষ্ট্য। চিঙ্কি স্বাধীন চেতা, সে নিজের ওপর জোর পছন্দ করে না। চিঙ্কি 2, চিঙ্কি নিজের গণ্ডির থাকতে পছন্দ করে। 3, চিঙ্কি কুসংস্কার অপছন্দ করে। 4, সে খুব বেশি ঠোঁট কাটা। 5, চিঙ্কি অগোছালো নয়। 6 নাম্বার, চিঙ্কি খাওয়ার সময় শব্দ করে না, তবে সে নোংরা খাবারের ব্যাপারে শৌখিন। এভাবে সে 10টি পয়েন্ট করেছে। তার মধ্যে প্রথম এবং তৃতীয় পয়েন্টটিতে গোল করলো স্বাধীন চেতা চিঙ্কিকে অস্বাধীন করার ক্ষমতা একমাত্র মামির আছে। জাওয়াদের মামি পরা বাবা বিশ্বাসী মানবী। তিনি চিঙ্কির জন্য এ বাড়ি থেকে পাঠানো সব কাপড় চোপড় পরিয়ে এনেছেন। ব্যাপারটি চিঙ্কিকে জানালে সে খেপে যাবে, এটা নিয়ে ঝামেলা হবে। ঝামেলা হলেই বিয়ে ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। জাওয়াদের বিয়ে ভাঙার কর্মসূচি শুনে পাভেল হাসতে হাসতে বলল, আপনি ভেবেছেন পৃথিবীতে গাধা নেই, অথচ পৃথিবীতে গাধার অভাব নেই। কবি হয়তো তোর জন্য এই কবিতা লিখেছেন। 14 তারিখ ভালোবাসা দিবস। কোন বলদ 14 তারিখে ভালোবাসা দিবস বলে আখ্যা করেছে জাওয়াদের জানা নেই। নিশ্চয়ই কোনো ব্যর্থ প্রেমিক নিজের ভালোবাসাকে আনুষ্ঠানিকভাবে জাহির করতে একটি দিন বেছে নিয়েছে, যেন কেউ তাকে উত্তম মধ্যম করতে আসলে সে বলতে পারে আজ ভালোবাসা দিবস। আজ ভালোবাসা দিবস জাহির করতে নেই মানা। তার কথায় বিবাহিত এবং বাকি প্রেমিকরা নিজের পকেটের দুর্দশা কমাতে সম্মতি প্রদান করেছে। নারীদের বুঝিয়েছে এই একদিনই তোমরা উপহার পাবে, সেই থেকে উৎপত্তি ভালোবাসা দিবসের। এখনের জেনারেশনের একটি গোটা সপ্তাহ এই ভালোবাসার নামে উৎসর্গ, অথচ ভালোবাসা কি সেই অনুভূতিটাই এখনো পায়নি যাওয়া। তাই ভালোবাসা সপ্তাহকে একটা ফালতু ট্রেন্ড ছাড়া আর কিছুই মনে করে না জাওয়াদের। কিন্তু বোনকে কি করে বোঝাবে? জ্যোতি রীতিমতো পরিকল্পনা করে ফেলেছে সে বইমেলায় যাবে ভালোবাসা দিবসে। তার দল ভারী করেছে চিঙ্কির সাথে। চিঙ্কির বইমেলা যাবার ইচ্ছে প্রবল। সে বই পোকা মানুষ, একটা লম্বা লিস্ট করেছে সে কাদের বই কিনবে। শুক্রবার হওয়ায় সে উছিলা দিতে পারল না। জ্যোতি যেহেতু যাচ্ছে পাভেলও লেজ হয়েছে, দাঁত কেলিয়ে বলল, একদম ডাবল ডেট হয়ে যাবে। জাওয়াত কড়া স্বরে বলল, তুই আমার সাথেই থাকবি। মানুষ কি মনে করবে শাহবাগীরা আমাকে ভিন্ন মিনিংয়ে নিতে পারে? তোমার মিনিং সব আমি বের করে দেব। আমার বোনের 2 মিটারের মধ্যে তুই থাকবি না। পাভেল চেপে গেল। পরিকল্পনা মোতাবেক পল্লবী থেকে তারা মেট্রোতে উঠল। নামবে টিএসিতে। মেট্রোতে এক চুল জায়গা নেই। সবাই শাড়ি পরে, মাথায় ফুলের ক্রাউন পরে সেজে গুজে বইমেলায় যাচ্ছে। 4টে বাজে, অথচ মানুষের ভিড় এক রত্তি কম নয়। 30 জনের লাইন পেরিয়ে কোনো মতে 4টে টিকিট কিনে তারা মেট্রোতে ঠেলে ঠুলে কোনো মতে উঠল। মেট্রোতে উঠতেই আলাদা হয়ে গেল 4 জন। জ্যোতিকে আগলে নিল পাভেল, আর চিঙ্কি লেপ্টে রইল জাওয়াতের সাথে। মানুষ পারলে একে অন্যের গায়ে ঢুকে পড়ে। মেট্রোর 4র্থ বগির একেবারে শেষ কর্নারে কোনো মতে দাঁড়িয়ে আছে দীপশিখা এবং জাওয়াত। ডান দিকের দরজাটা ঘেঁষে দাঁড়ানো দীপশিখা এবং তার ঠিক সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে জাওয়াত। সে কিঞ্চিত ঝুঁকে আছে, মনে হচ্ছে কি যেন কিছু আড়াল করতে চাইছে, কোনো মূল্যবান জিনিস যা এই পৃথিবী থেকে আগলে রাখার প্রচেষ্টা করছে সে। এত জোরে এসি ছাড়ার পরও গরমে ঘামছে জাওয়াত। তার পাঞ্জাবির প্রথম 2টো বোতাম খোলা, উন্মুক্ত বুকখানা কাছ থেকে দেখা যাচ্ছে। দীপশিখা নাকখানা বাঁধছে জাওয়াতের গলায়। এক ঝাঁঝালো কড়া গন্ধ নাকে বিচ্ছে, ভালো লাগছে। চোখ তুলে তাকাতেই তার কণ্ঠস্থ দেখতে পাচ্ছে। হঠাৎ খুব নিষিদ্ধ ইচ্ছে উকি দিল মনের বাঁকে। কণ্ঠস্থি ছুঁয়ে দেখার প্রবলন জাগলো রমণীর মনে। ছুঁয়ে দিলে কেমন লাগবে জাওয়াদের? আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে খুব ব্যতিক্রমধর্মী কাজ করে বসলো মেয়েটি। পা জোড়া একটু উঁচু করে সকলের চক্ষু গোচরে ঠোঁট ঠেকালো জাওয়াদের গলার কাছে। মুহূর্তের জন্য জাওয়াদের স্তব্ধ হয়ে গেল। তার চোখ জোড়া বিস্ফোরিত হলো, ঝাঁকুনি খেল পুরো শরীর। তাকে আরো চমকে দিয়ে চিঙ্কি তার কানে ফিসফিস করে বলল, জাওয়াত সাহেব, কাজটা ভালো হলো না কিন্তু। মেলায় একখানা সাংঘাতিক ঘটনা ঘটল। জাওয়াদের প্রাক্তন স্বামীর সাথে অন্য প্রকাশের প্যাভিলিয়নে দেখা হলো। সে তার বর্তমান প্রেমিকের সাথে এসেছিল। চিঙ্কি তখন কিনছিল অজান্তা অহির ভালোবাসার ভালো নেই বইটি।
এই বইটির প্রচ্ছদ তার খুব পছন্দ হয়েছে। বেগুনি রংটা চোখে লেগে আছে যেন। বইটা পড়ে একটা ভিডিও বানাবে সে। আরো কিছু বই কেনার আছে। জাওয়াদ তার বই কেনার প্রবণতা দেখে মাথা চুলকালো। এই মেয়েকে বিয়ে করলে বই কিনতে কিনতেই তার অবস্থা খারাপ হবে। ঠিক তখনই পেছন থেকে একটি স্বর কানে এলো। জাওয়াদ না? জাওয়াদ স্বরটা চিনে ফেললো চট করে। এই মেয়ের স্বর 1 বছর সে শুনেছে। এত সহজে কি ভোলা যায়? স্বামী তার প্রেমিক সমেত এগিয়ে এলো। জাওয়াত একটু অস্বস্তি বোধ করলো। স্বামীর সাথে তার ব্রেকআপটা খুব একটা সভ্যতা হয়নি। মেয়েটা তাকে অনেক যা তা শুনিয়েছে, অথচ এখন দাঁত কেলাচ্ছে যেন কিছুই হয়নি। প্রফুল্ল চিত্তে বলল, তুমি বই মেলায়, তোমার তো ভিড় ভালো লাগে না। জাওয়াত জোর করে হাসলো। মেয়েটা খুঁজিয়ে কথা বলার একটা বাতিক আছে। এদিকে তার প্রেমিকের দিকেও নজর ঘোরালো জাওয়াত। বেশভূষায় প্রমাণিত খুব বড় লোকের ছেলে। ঠোঁটে এক বিশ্রী বৎসনা। জাওয়াদের সহ্য হলো না, তাই ফট করে বলে উঠল, আসলে দীপশিখার বই পড়ার অভ্যাস, তাই আসা। বলেই নিজের হাতের মুঠোতে দীপশিখার নরম হাতটা গলালো। দীপশিখা খানিকটা বিব্রত হলো। মেয়েটির দৃষ্টি হুট করেই যেন ক্রূর হয়ে গেল তার প্রতি। দীপশিখা এক দফা মেয়েটিকে দেখলো। খুবই চমৎকার নারী, রূপবতী সে। পেলব শুভ্র গালে গোলাপের আভা, পদ্মের মতো চোখ, ঠোঁটজোড়া পুরুষের হৃদয়ে দামাদল বাজাবে যেন। এমন সুন্দর নারীকে জাওয়াদের পাশে একেবারে খাপে খাপ মারাবে যেন। দীপশিখা এই প্রথম যেন ঈর্ষা অনুভব করলো। নিজের কধৈর্য রূপে হীনবোধ হলো, কিন্তু তাতে সে মোটেই দমে গেল না। বরং জাওয়াদের হাতে হাত গলিয়ে শুধালো, কে উনি? জাওয়াদ স্বাভাবিক স্বরে বলল, আমার প্রাক্তন। প্রাক্তন কথাটা কানে বিঁধল। প্রাক্তন শব্দের সাথে মিশে থাকে এক দলা দীর্ঘশ্বাস আর কিছু স্মৃতি, যে স্মৃতিকে মুছে ফেলা যায় না চট করে। মুছে ফেললে একটা অনুভূতিতে লাঞ্ছনা করা হয়। চিকির মনে হলো তার চোখ জ্বলছে। হুট করে এক বিরহ স্রোত তাকে ধাক্কা দিয়েছে। সে নিজেকে সামলালো খুব কষ্টে। শ্যামা তখন শুধালো, নতুন গার্লফ্রেন্ড? না তো, ও আমার হবু স্ত্রী। জাওয়াতের জড়তাহীন উত্তর বুকের অস্বস্তির মেঘগুলো যেন পাম্প হয়ে গেল। কিন্তু স্বামীর ঠোঁটে তাচ্ছিল্য ভরা হাসি লক্ষ্য করলো সে। সে অনেকটা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আমাকে দাওয়াত দিবে না? তুমি সাজতে বসলে আমার বিয়ে শেষ হয়ে যাবে। থাক, এত কষ্ট করার দরকার নেই। জাওয়াদের কথায় স্বামীর হাসি উবে গেল। অপমানিত বোধ করলো সে। কঠিন স্বরে বলল, আমার একটা স্ট্যান্ডার্ড আছে, ঘরের কাপড় পরে তো আর বেরিয়ে যেতে পারি না। সেটাই বলছে, তোমার স্ট্যান্ডার্ডে আমি চাই না। দীপশিখা, তোমার কেনাকাটা হয়ে গেছে? জ্যোতি আর পাভিল অপেক্ষা করছে, আসছে সামনে। বলেই দীপশিখার হাত ধরে হন হন করে হাঁটা ধরল সে। দীপশিখা তার রোষে ঝলসে যাওয়া মুখখানা একবার দেখে নিল। লোকটি কি প্রাক্তনের উপর ক্ষুব্ধ নাকি তার কথায় ক্ষুব্ধ বুঝতে পারল না। সোডিয়ামের হলদেটে দিক দিক আলোয় লম্বা দেখা যাচ্ছে ছায়াগুলো। পাশাপাশি হাঁটছে জাওয়াত এবং দীপশিখা। রিক্সা গলির মুখেই নামিয়ে দিয়েছে, ভেতরে যাবে না সে, ফলে হাঁটতেই হচ্ছে তাদের। দীপশিখার হাতে 2 ব্যাগ বই, মোট 17টা বই কিনেছে সে। নতুন পুরাতন লেখক কাউকেই বাদ দেয়নি যেন। বাড়ির গেটের কাছটায় এসে জাওয়াত বলল, আমি যাই তাহলে। একটু দাঁড়ান। দীপশিখা ব্যস্ত হলো, ফলে কৌতূহলী হলো জাওয়াত। শুধালো, কে? দীপশিখা নিজের হাতের ব্যাগগুলো রেখে নিজের ব্যাগে কিছু খুঁজতে লাগলো। অতঃপর একটা র্যাপিং পেপারে মোড়া 4 কোনা বক্স বের করে এগিয়ে দিল জাওয়াতের দিকে। জাওয়াত বক্সটা দেখে বলল, এটা কি? ভালোবাসা দিবসের ছোট্ট উপহার। তুমি এসব বিশ্বাস করো? করি আবার করি না। আসলে উপহারটা দিতে চাইছিলাম, কিন্তু বিশেষ দিন পাচ্ছিলাম না। যদিও প্রতিটা দিনই বিশেষ, তবু। জাওয়াত নিয়মান স্বরে বলল, তোমরা মেয়েরা এই বিশেষ দিনের কনসেপ্ট যে কোত্থেকে পাও? স্বামী এমন ছিল। হুট করে স্বামীর কথা উঠায় দীপশিখার অস্বস্তি ভরা মনটা নড়ে উঠল। জাওয়াতও থেমে গেল। শুকনো গলায় বলল, থ্যাঙ্কস, কিছু দিলাম না বলে রাগ করো না, আসছে। তখনই হাত টেনে ধরল দীপশিখা। তার চোখের দৃষ্টি অপরিচিত ঠেকলো জাওয়াদের। কিছু জিজ্ঞেস করার পূর্বে সে কড়া স্বরে বলল, কথাটা শেষ করুন। কি কথা? স্বামীর কথা। স্বামী কি কি করতো আমি শুনবো।
জাওয়াত মাথা চুলকালো। স্বামীর সাথে দেখা হবার পর থেকেই তার কথা মাথায় ঘুরছিল। ইচ্ছাকৃতভাবে সে বলেনি, কিন্তু চিঙ্কিকে কে বুঝাবে? ফলে ইতস্ত স্বরে বলল, কিছু মনে করো না প্লিজ, এভাবে বলতে চাইনি। এসব ডেফে আমার ভাল লাগে না। স্বামী আবার এসবে খুব পারদর্শী ছিল, ওর জন্যই বলেছে। ওর সাথে তোমার তুলনা করিনি। সরি। শুকনো সরি তো আমি নিব না। তাহলে শাস্তি পেতে হবে। জাওয়াত হতবিহব্বল হলো, অবাক স্বরে শুধালো, কি শাস্তি? চোখ বুঝুন। কি? চোখ বিস্ফোরিত করতে বলিনি, বলেছি চোখ বুঝুন। জাওয়াত অসহায় বোধ করলো। মেয়েটি কি চোখ বুঝতে বলে তার মাথা ফাটিয়ে দেবে নাকি? হতেও পারে। চিঙ্কির রাগ অনেক, মাথা ফাটিয়ে দেবার সম্ভাবনা শতভাগ। তবুও চোখ বুঝলো জাওয়াত। হঠাৎ শীতল স্পর্শ পেল গালে। কৌতূহল জন্মাতেই ঠোঁটের আলতো স্পর্শে কেঁপে উঠল সারা শরীর। শিরা উপশিরা পেরিয়ে হৃৎপিণ্ডে ঝড় উঠল। কখন সেই চুম্বন গভীর হলো টের পেল না, নিজেকে ছাড়িয়েও নিল না। অলিক সম্মোহনের ইন্দ্রজালে বাধা পড়ল। নীরব বসন্তের মৃদু গন্ধে প্রতিলিপিত হলো এক নিষিদ্ধ মুহূর্তের কাব্যগাথা। আজ চিঙ্কি এবং জাওয়াদের হলুদ, একটু পর ভেন্যুতে যাবে তারা। সারা ঘরময় বিয়ের উত্তেজনা ছড়িয়ে আছে। একটু পর পর মেয়েদের উচ্চস্বর কানে আসছে। জাওয়াদ একটি হলুদ পাঞ্জাবি পরেছে, কিন্তু সে তীব্র অশান্তিতে ঝলসে যাচ্ছে। জাওয়াদের মস্তিষ্ক তীব্র দ্বিধার সাথে যুদ্ধ করছে প্রতিটি মুহূর্তে। সে ভয়টা পাচ্ছিল, সেই ভয়টাই সত্যি হয়ে গেছে। চিঙ্কি দ্বিতীয়বারের মতন তার প্রেমে আকণ্ঠ ডুবেছে। যে প্রশ্রয়টা সে দিয়েছে, সেই প্রশ্রয় মারাত্মক ভুল হয়ে গেছে। সেও একটা ভুল করে বসেছে। মোহজালে সে পিছলে গেছে। সেদিন রাতে দূরে সরিয়ে ফেলেনি সে চিঙ্কিকে। চিঙ্কির চোখে অনুভূতির জোয়ারকে অদেখা করতে পারেনি। এই ভুল তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে নিজের মনুষ্যত্ব বোধে নিজেই ধিক্কার জানালো। সে তো সবসময় নিজেকে স্বচ্ছ রাখতে চেয়েছিল। তাহলে কেন নিজেকে সঁপে দিল ওই রমণীর কাছে? কেন তার নরম অষ্টের ছোঁয়ায় নিজেকে গুলিয়ে দিল? অসহ্য জ্বালাময়ী আবেদন তো কম পায়নি। স্বামী বহুবার তাকে কাছে চেয়েছে, অথচ সে কখনোই তাকে ধরা দেয়নি। তবে চিঙ্কি কেন? চিঙ্কিকে আঘাত না দিয়ে সরিয়ে দেওয়ার পরিকল্পনাগুলো এক এক করে বিফল হচ্ছে। চিঙ্কির স্বভাব বিরোধী কাজগুলো সে হাসি মুখে করছে, কারণ সে বিয়েতে ঝামেলা চায় না। একটু পর তাদের হলুদ, হয়তো বিয়েটাও হয়ে যাবে। চিঙ্কির সাথে এই কদিন বেশ এড়িয়ে চলেছে সে। মেসেজের জবাব সে দেয় না, চিঙ্কির সাথে দেখা করে না। স্বপ্নটাও আজকাল তাকে ভয় দেখাচ্ছে না। লালা ঘটিত বাণীটা তার মানে সত্য। চিঙ্কি শুধালে বলে, আমার অফিস কাজ। তার কাছে কোনো উপায় নেই। চিঙ্কিকে ভালোবাসে না সে। চিঙ্কি এমন একটা সংসার খেলায় স্বপ্ন দেখছে যা জাওয়াত তাকে দিতে পারবে না। এই সত্যিটা আজ নয় কাল ঠিকই চিঙ্কি জানবে। তখন খুব কষ্ট পাবে। তাকে কষ্ট দেবার কথা ভাবতেই বুকে ব্যথা হলো। ভাইয়া চল বের হবো। জ্যোতির কণ্ঠে সম্মিত ফিরল। আব্দুল হামিদ কড়া স্বরে বলল, একটা পাঞ্জাবি পরতে এত সময় লাগে? জাওয়াত কিছুই বলল না। পাবেল বন্ধুর লম্বা মুখখানা দেখলো। সে জানে জাওয়াত খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে। নিজের অনুভূতির সাথে যুদ্ধ করা বড়ই কঠিন। বরকনে পাশাপাশি বসে আছে। হলুদের কাজকর্ম শুরু হয়েছে। এক এক করে সবাই হলুদ দিচ্ছে বরকনেকে। চিঙ্কির পরনে একটা হলুদ জামদানি, গা ভর্তি ফুলের গয়না, কড়া ফুলের গন্ধ নাকে এসে ভিড়ছে। হালকা সাজে মেয়েটিকে চমৎকার লাগছে। সে একটু শুকিয়েছে, হয়তো ডায়েট করেছে বোধহয়। সকলের অগোচরে জাওয়াদের কানে ফিসফিসিয়ে সে বলল, আমায় কেমন লাগছে? জাত মলিন স্বরে বলল, সুন্দর লাগছে। কথাটা শুনতেই চিঙ্কির ঠোঁট ছড়িয়ে গেল মিষ্টি হাসি। সে কৌতুক করে বলল, ধলা গরুর বউ বউ কি লাগছে? জাওয়াত উত্তর দিতে পারলো না, শুধু হাসলো। অনুষ্ঠানে নাচ গান হলো, জ্যোতিও নাচলো। হলুদ কার্যক্রম শেষ, খাওয়া দাওয়ার পালা। জাওয়াত যেন হাঁসফাঁস করতে লাগলো অভিনয় করতে করতে। ফলে সবার আড়ালে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো সে। পাবেল এসে দাঁড়ালো তার পাশে, হাতে একটা প্লেট যেখানে সব খাবারের আইটেম। খেতে খেতে বলল, বিয়েটা তাহলে হচ্ছে বল? খাচ্ছিস খা না, মাথা খাস না। খেপছিস কেন? গরিবের কথা বাসি হলেও ফলে। এসব ছাড়। চিঙ্কি ভালো মেয়ে, বিয়ে করে ফেল, ল্যাটা চোখে যাক। আর স্বীকার না করতে চাইলেও ওকে ভালোবাসিস, এটা তো মিথ্যে নয়। তাহলে চুমু খা, কেক শুনি।
আমি মোটে ওকে ভালোবাসি বলে চুমু খাইনি, স্বপ্নের দোষ কাটাতে ওকে বাধা দিইনি। পাবেলের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ধারালো গলায় বলল, আমাকে বিশ্বাস করতে হবে, তুই এত স্বার্থপর। আমি সবসময় স্বার্থপর, শুরু থেকে। সে সাথে আমি ভীত, ভয় পাই আমার রেপুটেশন নষ্ট হবার, ভয় পাই আব্বার মারের, ভয় পাই স্বপ্নকে। নিজের ভয় কাটানোর জন্য আমি মিথ্যে বলি। মানুষ আমার ক্ষতি করলেও মেনে নেই, আমাকে অপমান করলেও আমি হাসিয়ে মুখে তা শুয়ে যাই। রাগ গিলে ফেলি, নিজের সাথে নিজে ছলনা করি, নিজেকে আড়াল করি। তোর মনে হয় দুনিয়ার মানুষকে যে জাওয়াতকে আমি দেখাই, সে জাওয়াত আসলে জাওয়াত? আজ স্বপ্নের ভয় না থাকলে আমি কখনো চিঙ্কির সামনে আসতাম না, আর আব্বার ভয় না থাকলে আমি কখনোই বিয়ে করতাম না। বলে পেছনে ঘুরতে স্তব্ধ হয়ে গেল সে। চিঙ্কি দাঁড়িয়ে আছে, তার মুখ পাংশুটে বর্ণ, চোখে এক তীব্র অবিশ্বাস। অস্পষ্ট স্বরে শুধালো, কিসের স্বপ্ন? মেয়েটির কাজল দেওয়া ছোট ছোট চোখে জমেছে অশ্রুকণা। সে কি সবটা শুনে ফেলেছে? জাওয়াদের লুকোচুরি খেলা কি তবে এখন শেষ দান দিয়ে ফেললো? একত্রে অনেকটা প্রশ্ন ঢেউ তুলল মন সমুদ্রে। নিদারুণ সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো সেই সাথে। মুখের মাংসপেশিগুলো শিথিল হয়ে গেল, কিছু বলতে যেও যেন থেমে গেল। সব সময় মিথ্যে বলা যায় না, মিথ্যের প্রাচীর যত বিশাল হোক না কেন, এক না এক সময় তা ভাঙতেই হয়। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। চিঙ্কি অধৈর্য হয়ে গেল যেন। জাওয়াদের সম্মুখে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে শুধালো, জাওয়াদ সাহেব, আমি কিছু জিজ্ঞেস করছি। পাবেল আভাস পেল শীতল পরিস্থিতির। সে পাশ কাটিয়ে চলে গেল। ফলে সেখানে শুধু দাঁড়িয়ে রইল জাওয়াদ এবং চিঙ্কি, সেই সাথে এক অস্বস্তি জড়ানো দীর্ঘশ্বাস। ভেনুর এক ফাঁকা ঘরে মুখোমুখি বসে আছে জাওয়াদ এবং চিঙ্কি। চিঙ্কির চোখ জোড়া টলমলে, বিশ্বাস ভাঙার আঘাতে কাতর হয়ে আছে হৃদয়। তবুও মুখমণ্ডলের মাংসপেশি স্থির, দৃষ্টি শীতল। খুব ঠান্ডা স্বরে শুধালো, কোন স্বপ্ন নিয়ে কথা বলছিলেন, যা না দেখলে আপনি কখনো আমার সামনে আসতেন না? জাওয়াদ গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো, অস্বস্তি মাখা স্বরে বলল, আমি প্রায় রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। স্বপ্নটা যে রাতে দেখতাম তার পরদিন আমার সাথে শুধু অঘটন ঘটত। স্বামীর সাথে ব্রেকআপ, আমার বাইকের অ্যাক্সিডেন্ট, প্রমোশন আটকে যাওয়া, নোটিশ পাওয়া ইত্যাদি। এর মধ্যেই তোমার সাথে আমার বিয়ের কথা ওঠে। বাবার উপর কথা বলার সাহস আমার নেই। আমি বাবাকে খুব ভয় পাই, তুমি জানো। তাই আমি অমত করিনি। যেদিন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম আমি থতমত খেয়েছি। সব কিছু কেমন ঘোলাটে লাগছিল। উপর থেকে তোমার সাথে দেখা হবার পর থেকে আমি আর স্বপ্নটা দেখতাম না। যেদিন তোমাকে দেখতাম আমি স্বপ্নটা দেখতাম না। এই জন্য আপনি আমার সাথে প্রতিদিন দেখা করতেন, আমার অনিচ্ছা সত্ত্বেও? হ্যাঁ, আমি শুধুই স্বপ্নটা থেকে রেখে চেয়েছি। আই থট 6 বছর আগে তোমাকে রিজেক্ট করাতে তুমি আমাকে বদদোয়া দিচ্ছ। যেহেতু আমি জীবনের প্রথম কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকলে সেটা তুমি ছিলে। সেদিনটা আমার খুব খারাপ কেটেছে। বলেছিলাম তোমাকে, মারপিট পর্যন্ত করেছিলাম। তাই সব রাগ আমি তোমার উপর ছেড়েছি। তোমার কোনো দোষ তো ছিলই না। সো আই ওয়াজ ফিলিং গিল্টি। বাট তোমার সাথে ভালো ব্যবহার করেও লাভ হচ্ছিল না। সবটা আমার পিছু ছাড়ছিলই না। সো আমার মনে হচ্ছিল কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের ব্যাপার কিনা। মামার পরামর্শে বড় বাবাকেও দেখিয়েছি আমি, কিন্তু কাজ হয়নি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। জাওয়াদের অপরাধী স্বর মস্তিষ্কে ঢুকলো না যেন, বরং স্বপ্নের যে তাজমহলটা একটু একটু তৈরি করেছিল চিঙ্কি, সেই মহলের উপর দিয়ে যেন ভুল টোজার চলে গেল। কি অসহ্য ব্যথা! বিশ্বাস স্বপ্ন ভাঙার ব্যথাগুলো এত কষ্টদায়ক হয়। মাথাটা খালি খালি লাগছে, চোখ জ্বলছে, ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি। ধরা স্বরে শুধু শুধালো, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি কখনো আমায় ভালোবেসেছেন? কেন যেন সহজ গলায় বলতে পারলো না, না আমি তোমাকে ভালোবাসি না। বরং চোখ নামিয়ে অপরাধীর মতো বলল, আই এম সরি চিঙ্কি। চিঙ্কি তার উত্তর পেয়ে গেল। সে মানুষ চিনতে পারেনি। হৃদয়ের দুর্বলতায় নিজেকে এত নিচে নামিয়ে ফেলেছে যে ঘৃণা হচ্ছে নিজেকে। প্রেম, হায় প্রেম, এর চেয়ে জঘন্য জিনিস বুঝি কিচ্ছু নেই। আত্মসম্মান বিকিয়ে নিজেকে সমর্থন করে দিতেও দ্বিধা করেনি এই প্রেমের জন্য। ছি ছি, এত কিছুর পরেও সে জাওয়াতকে কোনো কটু কথা বলতে পারছে না। সত্যিই তো, সে তো কখনো বলেনি সে চিঙ্কিকে ভালোবাসে। চিঙ্কি নিজেই স্বপ্নের রংমহল তৈরি করেছিল। ভুল তো তার ছিল। সে নিজে ভেবেছে জাওয়াদের নিজস্ব পৃথিবীর একটা অংশ সে।
অথচ জাওয়াতের জন্য শুধুমাত্র অকথিত অশুভ লক্ষণ ছিল। নিজের ওপর তীব্র ঘৃণা জন্মালো চিঙ্কির। এত বোকা সে! কই কখনো কারোর ভালোবাসা পাওয়ার জন্য তো এত মরিয়া হয়নি। তবে এই পুরুষের ক্ষেত্রেই কেন? চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রুলেখা। জাওয়াত মাথা নিচু করে রয়েছে। চিঙ্কি চোখ মুছে নিল। বাঁ হাতের উল্টো পাশ দিয়ে ঠান্ডা স্বরে বলল, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। বলে উঠে দাঁড়ালো। রুম থেকে বের হতেই তরঙ্গিনীর সাথে দেখা হলো। সে সবার আতিথেয়তায় ব্যস্ত ছিল। চিঙ্কির মলিন রুগ্ন মূর্ছানো মুখখানা দেখতেই সে বলল, কোথায় ছিলি? আমি কখন থেকে খুঁজছি তোকে। শরীর খারাপ লাগছে? বাবা কোথায় আপু? কি হয়েছে চিঙ্কি? চিঙ্কি উত্তর দিল না, শুধু শূন্য ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তরঙ্গিনী বোনের এমন দৃষ্টিকে চেনে। খুব বড় কিছু না হলে সে এমন দৃষ্টি চায় না। ফলে সে উত্তর দিল, মামাদের সাথে আছে খাবারের ওখানে। চিঙ্কি কোনো কথা না বলে অলস পায়ে এগিয়ে গেল সেখানে। মোস্তফা কবির মেহমানদারিতে ব্যস্ত তখন। বাবার পাঞ্জাবির হাতাটা ধরে চিঙ্কি বলল, বাবা কথা আছে তোমার সাথে। মেয়ের কণ্ঠ শুনতেই বুক ছ্যাদ করে উঠল তার। চিঙ্কিকে সাথে সাথে শুধালো, কি হয়েছে মা? আমি বিয়েটা করব না, তুমি বিয়েটা ভেঙে দাও। কেন মা? চিঙ্কির ভেজা চোখ দেখতেই প্রশ্নটা ফিরিয়ে নিলেন মোস্তফা। মাথায় হাত রেখে বললেন, তুমি কি বাসায় যাবে? হ্যাঁ এক্ষুনি। ঠিক আছে, আমি সুমনকে বলছি তোমাকে বাসায় নিয়ে যেতে। সরি বাবা। মোস্তফা মেয়ের চোখ জোড়া আলতো হাতে মুছে দিলেন। মাথায় আদর মাখা হাতখানা বুলাতে বুলাতে বললেন, আমি এখানটা সামলে নিচ্ছি, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ, এখানে থাকতে হবে না। আর কাঁদবে না মা, তুমি আমার স্ট্রং চিঙ্কি, ওকে? চিঙ্কি মাথা দুলালো, কিন্তু মনে মনে বলল, আমি মোটেই স্ট্রং না বাবা। তোমার চিঙ্কি একটা বোকা মেয়ে, সে মানুষ চিনতে পারে না। মোস্তফা কবির তার স্ত্রী এবং আব্দুল হামিদ সাহেবকে আলাদা করে ডাকলেন। আব্দুল হামিদ সাহেব খুব অবাক হলেন। তিনি জাওয়াদের বড় মামাকেও সাথে রাখতে চাইলেন। মোস্তফা কবির বাধা দিলেন না। এই বিয়ের প্রস্তাবের মূল ঘটক তিনি। বড় জামাইয়ের শিক্ষক বলে তাকে খুব শ্রদ্ধাও করেন মোস্তফা কামাল। আব্দুল হামিদ সাহেব বিনীত স্বরে বললেন, কি হয়েছে বিয়ান সাহেব, এভাবে আলাদা করে ডাকা? দেনমোহর, জুতা চুরি, কেট ধরা, টাকা তো সব ঠিক হয়ে গেছে। আবার আমরা শুক্রবার জমা বাদেই আসবো। চললে 50 জনের একজন বেশি হবে না। বিয়েটা হচ্ছে না হামিদ সাহেব। কথাটা শুনতেই আব্দুল হামিদের শান্ত দৃষ্টি চমকে উঠল। স্বরের গাম্ভীর্য বাড়ল। মানে মস্করা করছেন? না ভাইজান, কিছু মনে করবেন না। আসলে আমার মেয়েই চাইছে না বিয়েটা হোক, তাই আমি বিয়ে ভাঙছি। আপনার পরিবার খুব ভালো, কিন্তু ভালোতেই তো সব শেষ হয়ে যায় না, তাই না? সংসার তো আমার মেয়ে করবে। আব্দুল হামিদের সাথে সাথে নিরুপমাও ক্ষিপ্ত হলেন। স্বামীর এমন হুটহাট সিদ্ধান্ত তাকে খুব অপ্রস্তুত করে। ফলে কঠিন স্বরে শুধালো, এগুলো কি বলছো তুমি? মাথা খারাপ হয়েছে? বেশি খেয়ে বদহজম হয়েছে? না নিরুপমা, আমি সুস্থ আছি। তাহলে এমন পাগলের মতো আওড়াচ্ছ কেন? আমার মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, কথাটা বোধহয় তুমি শোনোইনি। মোস্তফা কবির কঠিন স্বরে উত্তর দিলেন। এদিকে আব্দুল হামিদ এবং জাওয়াদের বড় মামা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। মান সম্মানের ব্যাপার এটা। হলুদের পর বিয়ে ভাঙা মানে একরকম কেলেঙ্কারি। এত টাকা পয়সা খরচ হয়েছে, আত্মীয় স্বজন গিজ গিজ করছে, মুখ দেখানো জো থাকবে না। আব্দুল হামিদের বুক ধক ধক করছে, উত্তেজনা বেড়ে যাচ্ছে। জোরে জোরে তিনি শ্বাস নিতে লাগলেন। মোস্তফা দ্রুত তাকে বসালেন। খুব বিনীত স্বরে বললেন, আমার মেয়েকে আমি খুব ভালোবাসি হামিদ সাহেব, তার চোখের পানি আমি সইতে পারি না, তাই অনুরোধ করছি ক্ষমা করবেন। আপনাদের মতো জঘন্য মানুষের সাথে ছেলে বিয়ে দেওয়ার কথা ভাবাই আমার ভুল ছিল। আত্মীয় স্বজনদের মাঝে থাকি, একটা সমাজ আছে আমাদের, সবাই তো ভাবে ছেলের মধ্যেই খুঁত। আমি তো আপনার মেয়েকেই সময় কম দেইনি, কতদিন ঘুরিয়েছি। নেহাত মেয়েটাকে আমার ভালো লেগেছিল। না, ভুল আমার ছিল। একটা উলমতাল মেয়েকে বউ হিসেবে ভাবাই আমার ভুল।
আব্দুল হামিদের কথার ভাবভঙ্গি বদলে গেল, রোষ প্রকাশ পেল অত্যাধিক। নিরুপমা তেতে উঠল, তীক্ষ্ণ স্বরে বলল, খবরদার হামিদ সাহেব, মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। যান যান, মুখ আটকাবেন। আমাদের মান সম্মান ডুবে এখন বড় বড় কথা। টাকা পয়সা আমরা দিয়ে দিব। টাকার গরম দেখাবেন না নিরুমাস ভাবি। এখানে আমাদের লোকমুখের থু থু পড়ার অবস্থা। আজ আপনাদের মেয়ের জন্য আমি আর আমার পরিবারের হাসির পাত্র হব। সি সি সি। মোস্তফা কবির মুখ শক্ত করে বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আমি অত্যধিক সম্মান করি। কটূক্তি করে সেই সম্মান হারাবেন না। থামুন, আজ ছেলে নিয়ে ফিরে যাচ্ছি। আমিও দেখব আপনার মেয়ের বিয়ে কোথায় হয়। নিরুপমা সাথে সাথে ক্ষিপ্র স্বরে বলল, নিজের গাধা ছেলের বিয়ে আগে দিন। আমার মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার ছেলেকে আপনার মেয়ের থেকে বহু ভালো ঘরে বিয়ে দিয়ে দিব। আরে যান যান, মুরুদ জানা আছে। এক পর্যায়ে কথা কাটাকাটি লেগে গেল নিরুপমা এবং আব্দুল হামিদের মধ্যে। দুপক্ষের শব্দের ঘাত প্রতিঘাতে জর্জরিত হলো শান্ত পরিবেশ। উত্তপ্ত মহলে একে অপরের দম্ভকে উঁচু করতে ব্যস্ত। রাগ মানুষের সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। নিরুপমা এবং আব্দুল হামিদ দুজনেই নিজেদের সেই বৈশিষ্ট্য নিয়ে লড়াইয়ে নামলো। দুজনেই নিজেদের সন্তানের বড়াই করতে লাগলেন। এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। কার সন্তানের আগে বিয়ে হবে? মোস্তফা সেদিকে খুব একটা আগ্রহ নেই। তার মানসপটে কেবল মেয়ের টলমলে চোখ ভাসছে। যাদের বড় মামা পড়লেন লজ্জায়। প্রথম ঘটকারিটা ঠিক হলো না, ফলে তার দুঃখটাই সর্বাধিক। চিঙ্কি বিয়ে ভেঙে দিয়েছে, তাতে খুব মাথা ব্যথা হলো না জাওয়াদের। সে একটা শব্দ করলো না। তার মস্তিষ্ক শুধু একটা কথাই ঘুরছিল, তাদের মধ্যকার বন্ধুত্বের যাত্রাটা বুঝি এখানেই শেষ। মেয়েটি তাকে ঘৃণা করছে নিশ্চয়। কারণ ঘৃণার পাত্র হওয়া এতটা পীড়াদায়ক এবং ক্লেশকর তার জানা ছিল না। মেয়েটিকে এখন কাঁদছে। চিঙ্কি সেদিন প্রত্যাখ্যাত হবার পরও কিছু বলেনি, আজও কিছু বলেনি। সে কেন তাকে কিছু বলল না? অত্যন্ত একটা থাপ্পড় মারতে পারত। অন্তত জাওয়াত নিজেকে অপরাধী ভাবত না, নিজের কাছে দায়মুক্ত হয়ে যেত। কিন্তু মেয়েটির শান্ত রূপ তাকে কুরে কুরে খাচ্ছে। তার টলমলে চোখ, বিভ্রান্ত শূন্য দৃষ্টি তাকে বুকের মধ্যেখানে চাবুক চালাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। নিজেকে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে। সে যা চেয়েছিল তাই তো হয়েছে, তাহলে কেন শাস্তি পাচ্ছে না? জাওয়াদের বিয়ে ভাঙায় আত্মীয়দের নানাবিধ প্রশ্নের সম্মুখীন হলো জাওয়াত। বন্ধুদের মধ্যেও তাকে নিয়ে ঠাট্টা শুরু হয়ে গেল। কিন্তু তাতে খুব একটা বিচলিত নয় জাওয়াত। কলিগরা তো অবাক। সেদিন বিয়ের কথা সেদিনই অফিসে হাজির। কি অদ্ভুত! ইনচার্জ নিয়ে বি নিয়ে কারণ শুধালো, কিন্তু কোনো উত্তর দিল না জাওয়াত। তার ভালো লাগছে না। স্বপ্নের তাণ্ডব শেষ হয়ে গেছে। সে এখন আর চিঙ্কিকে স্বপ্নে দেখে না। মনে হচ্ছে এই সমস্যাটা কোনো দিন যেন ছিলই না। এতে খুশি হওয়া উচিত, অথচ খুশি হতে পারছে না সে। রাতে ঘুমাতে পারছে না। চিঙ্কি তাদের সকলভাবে ব্লক করে দিয়েছে। এমনকি তার ইউটিউব চ্যানেল থেকেও সে ব্যান, পেজ থেকে ব্যান। কোনোভাবেই তাকে দেখার উপায় নেই। না, জাওয়াত তাকে দেখতে চায় না, কিন্তু খচখচ ভাবটা কাটছে না। চিঙ্কির কথা মনে পড়লে বুকের মধ্যেখানে ব্যথা হয়, বিশ্রী ব্যথা, নিঃশ্বাস আটকে যাওয়া নীল ব্যথা। লাঞ্চ টাইমটা কোনোভাবে শেষ করলো জাওয়াত। খেতে ইচ্ছে করছে না। এর মধ্যে চোখ আটকে গেল, থমকে গেল জাওয়াদের পা। দৃষ্টি চমকে উঠল। চিঙ্কি তার অফিসে, কি সুন্দর নীল শাড়ি পরে আছে। জাওয়াদের হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে এখনই হৃদয় বুকের খাঁচা থেকে বেরিয়ে যাবে। নিঃশ্বাস ঘন হলো। এক প্রকার ছুটে গেল সে চিঙ্কির কাছে। তাকে ডাকতে মেয়েটি তার দিকে অবাক নয়নে তাকালো। না, এ তো চিঙ্কি নয়, এবং তার কলিগ শ্রেয়া। কি হচ্ছে তার সাথে? শ্রেয়া বিনীত স্বরে বলল, কিছু বললেন ভাই? না, সরি। জাওয়াত মাথা ধরে বসে পড়ল। ক্লান্ত লাগছে শরীরটা, নিঃশ্বাস লাগছে মাংসপেশি, মাথা ঘুরাচ্ছে। বাসায় যেতে হবে এখনই, এখন এই মুহূর্তে। পাবেলের সামনে বসে আছে জাওয়াত। পাবেল তার প্রেজেন্টেশন তৈরি করছে। একটু পর তার মিটিং। পাবেল ভর দুপুরে উপস্থিত হয়েছে। কিছু না বলেই বসে আছে।
থমথমে মুখ, দৃষ্টি উদ্ভ্রান্ত অবস্থা বেগতিক। মনে হচ্ছে কোনো বিশাল ঝড় যাচ্ছে তার উপর। বিয়ে ভেঙে পরের দিন, অথচ জাওয়াতকে দেখে মনে হচ্ছে তার পৃথিবী এলোমেলো হয়ে গেছে। পাবেল ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, এই অসময়ে আমাকে কেন খুশিতে স্মরণ হলো? আমার স্বপ্ন দেখা শুরু হয়েছে। না, আমি এখন চিঙ্কিকে বাস্তবে দেখছি। ওই স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তব আমাকে দেখা দিচ্ছে। যেখানে যাচ্ছে আমি শুধু ওকেই দেখছি। পাবেল ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। জাওয়াত দু হাতে চেপে রাখলে প্রতিনিয়ত এক মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে সে। খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, রাত জাগার ক্লান্তি তার চোখে মুখে লেপ্টে আছে। চোখ লাল হয়ে আছে তার। মাথা ব্যথা নামক নতুন রোগের শিকার হয়েছে। আগে এই মাথা ব্যথা কালে ভদ্রে হতো, এখন সারাটা ক্ষণ মনে হয় মাথায় কেউ হাতুড়ি পেটাচ্ছে। সব কিছুর উৎস দীপশিখা। দীপশিখাকে সবখানে দেখার অসুখ হয়েছে তার, মারাত্মক অসুখ। প্রথমে ব্যাপারটা হ্যালোসিনেশন ভেবে গা লাগাচ্ছিল না, কিন্তু ব্যাপারটা হ্যালোসিনেশন পর্যায়ে ছাড়িয়ে গেছে। সে যে কোনো মেয়ের মধ্যে দীপশিখাকে দেখে, হুট করে তাকে চোখ বাঁধিয়ে যায়। সেই মুখশ্রী, সেই হাসি, মাঝে মধ্যেই তার কণ্ঠ কানে বাজে, মিষ্টি কণ্ঠ। জাওয়াত হা করে তাকিয়ে রয়। মিনিট পাঁচেক পর মস্তিষ্ক কাজ করা শুরু হয় না। না, এসব কেবলই তার ভ্রম। ভ্রমখানা এতই মাত্রা ছাড়িয়েছে যে গতকাল একটা মেয়ের হাত ধরে ফেলেছিল সে। একটুর জন্য মার খাওয়া থেকে বেঁচেছে। স্বপ্ন এখন স্বপ্নে সীমাবদ্ধ নয়, বাস্তবে হানা দিতে শুরু করেছে। এর থেকে তো স্বপ্নই ভালো ছিল। পাবেল সব শুনে বিরস স্বরে বলল, এখন আমি যা বলবো তোর তাতে বিশ্বাস হবে না, তাই বলি পাগলের ডাক্তার দেখা। পাবনার ডাক্তার ছাড়া কেউ তোকে সমাধান দিতে পারবে না। জাওয়াত কিরমিরিয়ে চোখে তাকালো তার দিকে। পাবেল তার উপেক্ষা করে বলল, তাকিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। আমার বোনকে বিয়ে করবি না? পাবেলের হাত থামলো। ল্যাপটপ ছেড়ে গা এলিয়ে দিল চেয়ারে। হতাশ স্বরে বলল, এই কারণেই তোর পাগলামি সহ্য করেছি। নেহাত তোর বোন তোর মতো না, এই কারণেই আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সুযোগ পাচ্ছিস, নয়তো আমি বুড়ো আঙ্গুল ধরিয়ে দিতাম তোকে। কোথায় আমি আমার সমস্যা বলতে এসছে আর তুই? পাবেল হতাশ স্বরে বলল, তোর কোনো সমস্যা নেই, যা। সমস্যা তোর নিজস্ব তৈরি। বলেছিলাম দীপশিখাকে বিয়ে করে ফেল, শুনিসনি? এখন বোঝ ঠেলা। নিজের স্বার্থে মেয়েটাকে ঠকাবো? বিয়ে কি সামান্য একটা ব্যাপার? সারা জীবন কাউকে ঠকানোর মতো বুকের পাটা আমার নেই। এখন আমি যদি বলি তুই ওর প্রেমে পড়েছিস, তুই বিশ্বাস করবি না। পাবেলের কথায় মেজাজ তরতর করে বেড়ে গেল। কারোর প্রেমে পড়া কি এত সহজ? মুগ্ধতা কাজ করতে হয়, কাউকে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, হৃদয় থমকে যেতে হয়, তবেই না প্রেম হয়। কই, কখনো চিঙ্কির প্রতি এত অলিক মুগ্ধতা তো কাজ করেনি। তার সাথে কথা বলতে ইচ্ছে হয়, তাকে দেখতে ইচ্ছে হয়। ব্যাপারগুলো অভ্যাসজনিত সমস্যা বলা যেতে পারে। ফলে বিরস স্বরে উত্তর দিল জাওয়াত। চুপ করবি তুই? মেয়েটি যদি একটু রাগ দেখাতো তাও। জাওয়াতের ধমক শুনে পাবেল তাচ্ছিল্য ভরে বলল, দেখছিস, বলেছিলাম এক কাজ কর, পায়ে ধরে ক্ষমা চা। অনুতপ্ত হৃদয় মস্তিষ্কে কাবু করে ফেলেছে তোর। সবার কাছে ভালোর তালিকায় থাকা জাওয়াত হামিদ কিনা প্রেমিকার কাছে নেহাত হীন ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তোর হৃদয় মানতে পারছে না, ওর নীরবতা তোকে আরও কুড়ে খাচ্ছে, তাই সব ঝামেলা। জাওয়াদের রাগ বাড়লো। সে উঠে দাঁড়ালো। পাবেলের কাছে প্রেম ছাড়া আর কোনো সমাধান নেই। যাওয়ার জন্য পা বাড়াতেই পাবেল বলল, শুনলি না তো গরিবের কথা? বাসি হলেও ফলে। বলছি, জং ধরা মস্তিষ্কটা পরিষ্কার কর, দেখবি মনের আর্তনাদ সে শুনতে পাবে। জাওয়াত গা করলো না। লিফটের ভেতরেও একটি মেয়েকে দেখে থমকালো। পরমুহূর্তে মস্তিষ্ক সিগন্যাল দিল ভ্রম। এখানে দীপশিখা আসবে কি করে? মনে মনে আওড়ালো, তুমি কি আমাকে মুক্তি দিবে না চিঙ্কি? ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে। আবহাওয়ার রূপ অনেক বদলে গেছে। এই শীত, এই গরম। এখন যেমন আকাশে মেঘ করে এসেছে, বিকেলের লালচে রঙও কালো মেঘের ছায়ায় ঢেকে গেছে। বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা, খোলা চুল, মৃদু সমীকরণে দোলায় উঠছে, চোখগুলো শুষ্ক। পরিপাটি দীপশিখা এখন সম্পূর্ণ এলোমেলো। তার পরনে গতকালের জামা, এখনো গোসল করেনি, সকালে খায়ওনি, ঘুম ভেঙেছিল দুপুরে, কিন্তু ঘর থেকে বের হতে ইচ্ছে করছিল না।
ভিডিওগুলো সব অর্ধেক অর্ধেক এডিট করে রেখেছে, সোশ্যাল মিডিয়ায় যায় না, বই পড়ে না। বিগত 2 সপ্তাহ সে ভার্সিটিতেও যাচ্ছে না। শরীরখানা কেমন নিস্তেজ লাগছে। অবশ্য শরীরে কি দোষ, মনখানাই দুর্বল হয়ে আছে। যখন মনে হয় সুখগুলো চোরাবাড়ির টানে কোথাও হারিয়ে গেছে, হৃদয় হু হু করে ওঠে। জাওয়াত নামক মানুষটি তাকে শূন্যতা দিয়েছে, এতটা বিশ্রী সেই শূন্যতা যাকে পূরণ করা হয়তো যাবে না। অথচ মানুষটি তার জীবনে আসার আগে তো সব ঠিক ছিল, কোনো ফাঁকা জায়গা ছিল না কোনো আক্ষেপ। সব কিছু ঠেলে ঠুলে নিজের জন্য এত বিশাল জায়গা করে ফেলেছিল লোকটি, যে এখন যখন সে নেই তার সে শূন্যতা গিলে খাচ্ছে। কেন এই মানুষগুলো আমাদের জীবনে আসে? ক্ষণিকের জন্য মিথ্যে আশা দিয়ে সব ছাড়খাড় করে দিয়ে যায়, অথচ পাছে পড়ে থাকে একটা ভঙ্গ হৃদয় আর ছিন্ন ভিন্ন বিশ্বাস। বই উপন্যাস থেকে ভালোবাসতে শিখেনি চিঙ্কি। ভালোবাসতে শিখেছে নিজের অপূর্ণতা থেকে। সে কোনো সুন্দর রমণী নয় যে কোনো পুরুষের হৃদয় নাড়িয়ে দেবে। সে কখনো কোনো পুরুষের স্বপ্নের রাজকন্যা হবে না, সে জানে। কিন্তু ভালোবাসা তো সৌন্দর্যের দাস নয়। ভালোবাসার রঙে মলিন ফুলটাও পূর্ণ জীবন পায়। তাহলে চিঙ্কি এমন ভালোবাসা কেন পেতে পারে না? সে কেন প্রতিটা সময় হেরে যাবে? আসবো চিঙ্কিমা। দীপশিখা ক্লান্ত চোখে তাকালো। বাবা দাঁড়িয়ে আছে, হাতে প্লেটে পাউরুটির মতো কিছু দেখা যাচ্ছে। নিশ্চয়ই বাবা তার জন্য স্যান্ডউইচ বানিয়েছে। বাবার স্যান্ডউইচ খুব পছন্দ চিঙ্কির, হয়তো সে তাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। মেয়ের খাওয়া দাওয়ায় অবহেলা তার ভালো লাগছে না। দীপশিখা মাথা নাড়িয়ে বলল, আসো বাবা। তোমার জন্য আমি চিজ স্যান্ডউইচ বানিয়েছি। টমেটো স্যুপ বানাতাম, কিন্তু নীরু এত চিৎকার করতে শুরু করলো, তার ধারণা আমি রান্নাঘরের 12টা বাজাচ্ছি। তোমার মাকে চটিয়ে লাভ নেই, সে এখন তার বোনেদের ফোন করছে। সামনের মাসের মধ্যে তোমার জন্য পাত্র বাছাই পরিকল্পনা শুরু করবেন। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে নিজের মার জেদ। নিরুপমা কবির বিয়ে ভাঙাটাকে নিজের অহমিকার দেয়ালে চিড়ের মতো দেখছেন। মহিলা সর্বদা খুব পারফেকশন পছন্দ করেন। তার জীবনে ব্যর্থতা নামক শব্দ সে পছন্দ করে না। দীপশিখা খুব আস্তে করে বলল, আমি বিয়ে করতে চাচ্ছি না বাবা। কেন মা? কারণ আমি ওই মানুষটাকে ভুলতে পারছি না। তার সাথে কাটানো মুহূর্ত, তার কণ্ঠ, তার দৃষ্টি, তার কোমলতা, তার বিশ্বাসঘাতকতা, আমি কিছু ভুলতে পারছি না। আচ্ছা বাবা, প্রেমে এত কষ্ট কেন? দীপশিখার চোখ টলমল করছে। মোস্তফা তার গালে হাত রাখতেই নোনা জলের রেখা ছড়িয়ে পড়ল। মেয়েকে কাঁদতে দেখা খুবই কষ্টকর। ভেতরটা উথাল পাথাল কোলে উঠল যেন। মোস্তফা খুব আলতো হাতে তার অশ্রু মুছে দিল। মৃদু স্বরে বলল, মারে, প্রেম হচ্ছে আবেগের ষড় ঋতু। এখন তোমার মনে আবেগের মেঘ পতন হচ্ছে। একটা সময় তুষারপাত হবে, আবার নতুন করি জন্মাবে, ডালপালা ছড়াবে। হয়তো ফুলের নামটা ভিন্ন হবে, কিন্তু প্রণয়ী পুষ্প ঠিকই লালিত হবে রে মা। না বাবা, আমি আর কখনো প্রেমে পড়তে পারবো না। 2বার যে কষ্ট সহ্য করেছি, 3য়বার একই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। মোস্তফা হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমরা এক অদ্ভুত। যে মানুষটা আমাদের ছারখার করে দেয় তাকেই স্মরণ করি আমরা, নিজেদের প্রতিনিয়ত পুড়াই। অথচ সেই মানুষটির কিচ্ছু যায় আসছে? উত্তরটি হলো না। সে আমাদের গল্পে, আমার পৃথিবীতে কোথাও নেই। অথচ কিছু জঞ্জাল স্মৃতির বোঝায় আমরা নিজেকে নষ্ট করি। নিজের থেকেও তাকেই গুরুত্ব দিই যার কাছে আমাদের প্রাধান্য নেই। এই যে তুমি 2 সপ্তাহ নিজেকে আটকে রেখেছ এই বদ্ধ ঘরে, তুমি কি সত্যিই ভালো আছো? না, আরও পুড়াচ্ছ নিজেকে, আরও নিবিড়ভাবে সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরছ। ভুলতে না চাইলে ভুলতে পারবে না মা চিঙ্কি। আমি এই বদ্ধ জগৎ থেকে বের হই, তবে স্মৃতির তাড়া থেকে রেহাই পাবো তো? হ্যাঁ পাবো। কালকে তুমি ভার্সিটি যাবে, তোমার কাজ শুরু করবে, নতুন মানুষের সাথে দেখা করবে। যে তোমাকে আঘাত করেছে তাকেই যদি তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে রাখো, তাহলে তুমি নিজেকেই পুড়াবে মা। কেউ আমাদের ভালো নাই বাসতে পারে, তবে সেটার জন্য আমাদের জীবন থেমে থাকতে পারে না। চিঙ্কি হাত দিয়ে মুখ ঢাকলো, হু হু করে কেঁদে উঠল।
মোস্তফা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করতে হবে। কলিগদের মধ্যে হুট করে মেজবা খাবার হিড়িক উঠেছে। অফিস শেষে দলবদ্ধ হয়ে তাই এসেছে মেজবান খেতে। জায়গাটা চিঙ্কির টিউশনের বাসার খুব কাছে, এক গলি পরে বাসাটা। একবার চিঙ্কির সাথে এখানে আসা হয়েছিল। যাদের আসার ইচ্ছে ছিল না, কিন্তু ইনচার্জ বগল দাবা করে এনেছে। চিঙ্কির জন্য এই জায়গাগুলো খুব পরিচিত হয়ে আছে যাওয়াদের, ফলে প্রচুর অস্বস্তি বোধ হচ্ছে। রেস্টুরেন্টে কোনো বড় টেবিল ফাঁকা নেই, ফলে তাদের অপেক্ষা করতে হচ্ছে বাহিরে। বড় টেবিল ফাঁকা হলেই ভেতরে খবর দিবে। যাও হাতে একটা সিগারেট ধরালো। আজকাল সিগারেট খাওয়া আর একটা বাজে অভ্যাস হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে শুধু চিঙ্কির ঘোর, কোনো কিছুতেই মন বসে না। হুটহাট চিঙ্কির সাথে কথা বলতে ইচ্ছে হয়, ভ্রমে নয়, সত্যি সত্যি তাকে দেখতে ইচ্ছে করে। তার কণ্ঠ, তার হাসি, সব কিছুই মস্তিষ্কে বাজে ভাবে দখল করে রেখেছে। এই যেমন সামনে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, যাদের মনে হচ্ছে এটা চিঙ্কি, কিন্তু সে জানে এটা চিঙ্কি নয়, তার ভ্রম। হুট করেই থমকালো সে, না, মেয়েটি সত্যি চিঙ্কি। যাওয়ার ছুটে গেল, হাত ধরলো তার। মেয়েটি অবাক চোখে তাকালো, মেয়েটি সত্যি চিঙ্কি, অথচ তার দৃষ্টিতে সেই আগের চাহনি নেই, বড্ড অপরিচিত এই চাহনি। এমন দৃষ্টিতে চিঙ্কি আগেও কখনো তাকায়নি, দেখেনি। চিঙ্কি তার হাত ছাড়িয়ে নিয়ে খুব ধীর স্বরে বলল,